আসলে চাঁদের দক্ষিণ মেরুতে যখন আমরা পৌঁছে যাই তারপর থেকে আমাদের কনফিডেন্স হয়তো অনেকটাই বেড়েছিল, অনেকটাই সাহায্য করেছিল আত্মবিশ্বাস বাড়াতে। আদিত্য L1কে ল্যাগ্রেঞ্জ 1 অবধি পাঠানোর যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিছুটা দৃঢ়তার সঙ্গে, কিছুটা আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে পেরেছিল ইসরো। মূলত সেপ্টেম্বর মাসে, যেটা আপনাদের বলছিলাম 2023 সালে সেপ্টেম্বর মাসে সেটিকে পাঠানো শুরু করা হয় এবং তারপর পৃথিবীর যে কক্ষপথ, সেই কক্ষপথ ছেড়ে সোজা গিয়ে পৌঁছায় ল্যাগ্রেঞ্জ L1-এ, বা বলা যেতে পারে হ্যালো কক্ষপথে 6 জানুয়ারি স্থাপিত হয় এই আদিত্য L1 এবং তারপর থেকেই তার যাবতীয় কর্মপ্রক্রিয়া শুরু হয়। তবে এর মাঝে অনেক বিপদ ঘটতে পারত। এই যে এতটা পথ অতিক্রম করেছে, সেখানে মোটামুটি 178 দিন মতো সময় লেগেছে, এমনটাই ইসরো মারফত খবর। এই যে এতটা পথ অতিক্রম করেছে তার মাঝখানে অনেক কিছু হতে পারত। যে পেলোডগুলি নেওয়া হয়েছিল সেই পেলোডগুলি ছিটকে যেতে পারত। যে কক্ষপথ ধরে একে একে এগিয়ে যাচ্ছিল আদিত্য L1, সেই কক্ষপথে থেকে ছিটকে যেতে পারত। সমস্যা অনেক ধরনের হতে পারত, কিন্তু সেই সমস্ত সমস্যাকে অতিক্রম করে শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে, নিজের অভীষ্টে পৌঁছতে পেরেছে আদিত্য L1। এ নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের কি মতামত একবার আপনাদেরকে শোনাবো। L1 পয়েন্টটা বুঝতে হবে, আমাদের থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে, সূর্যের দিকে 15 লক্ষ কিলোমিটার দূরে, সূর্য আমাদের থেকে 1500 লক্ষ কিলোমিটার দূরে, কাজে আমরা 1% এগিয়ে আছি সূর্যের দিকে। এবার সেই পয়েন্টটা ফান্ডামেন্টালি আনস্টেবল, কেউ সেই পয়েন্টে বসে থাকতে পারে না। অথচ স্যাটেলাইটটাকে তাড়িয়ে আশেপাশে পাঠাতে হয়, যাতে করে স্যাটেলাইট এবং পৃথিবী দুটোই একই সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরতে পারে। কিন্তু যেহেতু পয়েন্টটা আনস্টেবল, ওই স্যাটেলাইটটাকে সবসময়তেই ওই পয়েন্টের চারিদিকে ঘুরতে হয়, না ঘুরতে গেলে কিন্তু যে কোনো দিকে চলে যাবে। কাজেই এই অরবিটের মধ্যে যেটাকে আমরা বলি ইনসারশন, যেটা 6 জানুয়ারি করেছিল ইসরো, যে এটাকে যে অরবিটে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছিলো, গিয়ে ওটাকে ইনসার্ট করা হলো ওই আপনার L1 অরবিটে। এই ইনসারশনটা সত্যিকারেরই চ্যালেঞ্জিং এবং খুব অল্প দেশই করতে পেরেছে। আমি ইন্ডিয়ার কাছে এটা প্রথম, এবং কাজে এই যে ম্যানুভার করাটা, রকেটের ওপরে থ্রাস্টারটাকে ঠিক টাইম মতো অন করা, ঠিক কারেক্ট টাইমের মতো করাটা খুব ইম্পর্টেন্ট। ফলে এই দিক দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরো সায়েন্টিস্টরা মানে অরবিটাল ডায়নামিক্সে ওয়ার্ল্ডের যে কোনো মানুষের সঙ্গে দক্ষতাতে সমকক্ষ অন্তত। শুনলেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তীর কথা। তিনি বলছেন ইসরোর জন্য এটা অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য একটা সাফল্য, কারণ এটাই ভারতের প্রথম সৌর মিশন। খুব কম দেশই, হাতে গোনা মাত্র কয়েকটা দেশ এই ধরনের মিশন হাতে নিতে পেরেছে, এখনো পর্যন্ত মহাকাশের ওই জায়গায় নিজেদের উপগ্রহ পাঠাতে পেরেছে। ফলে এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য সাফল্য। মহাকাশ বিজ্ঞানী যা বললেন সেটা এবার একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আরও সহজ কথায় বুঝে নিই। ল্যাগ্রেঞ্জ 1 পয়েন্টটা কি, সেটা কোন জায়গায় অবস্থিত একটু দেখুন। এই যদি আমাদের পৃথিবী হয়, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যে পৃথিবী দেখতে পাচ্ছেন, সেই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এই দূরত্ব 15 কোটি কিলোমিটার গড় দূরত্ব। বছরের নানা সময় এই দূরত্ব কিছুটা কমে বাড়ে। এই 15 কোটি কিলোমিটার দূরত্ব পুরোটা অতিক্রম করে সূর্যের কাছে কোনো বস্তুকেই পাঠানো সম্ভব নয়, কারণ সূর্যের তাপে অনেক আগেই সেটা পুরোপুরি ছাই হয়ে যাবে। সেই জন্য যতদূর পাঠানো সম্ভব ততদূর পর্যন্তই উপগ্রহ পাঠানো হয়েছে, এবং সেইটা হলো সূর্য এবং পৃথিবীর এই যে মাঝের দূরত্ব, তার মাঝের 1% দূরত্ব, অর্থাৎ মোট দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দিকে 15 লক্ষ কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে এই আদিত্য L1কে। এই সেই দূরত্ব, এই জায়গাটা যেখানে এই যে 15 লক্ষ কিলোমিটার, পৃথিবী থেকে সূর্যের দিকে 15 লক্ষ কিলোমিটার, এই পয়েন্টকে বলা হয় ল্যাগ্রেঞ্জ 1 পয়েন্ট। এই পয়েন্টে, এই বিন্দুতে, এই কাল্পনিক বিন্দুতে পৃথিবী এবং সূর্য দুদিক থেকেই আকর্ষণ সমান, সেই জন্য কোনো বস্তু সেখানে স্থির থাকতে পারে। যদি পৃথিবীর দিকে থাকে তাহলে পৃথিবীর আকর্ষণে পৃথিবীর দিকে ফিরে যাবে সেই বস্তু। যদি আরও বেশি সূর্যের দিকে এগিয়ে যায় তাহলে সূর্যের আকর্ষণে সেটা সূর্যের দিকে ছুটতে শুরু করতে পারে। এইটা এমন একটা জায়গা যেখানে পৃথিবী এবং সূর্য দুদিক থেকেই আকর্ষণটা সমান, তাই এখানে উপগ্রহ পাঠানো হয়।
কিন্তু এই পয়েন্টকে মহাকাশ বিজ্ঞানীরা আনস্টেবল পয়েন্ট বলেন। এখান থেকে যে কোনো সময় সামান্য 19-20 হলে যে কোনো বস্তু, উপগ্রহ, মহাকাশযান ছিটকে বেরিয়ে যেতে পারে। সেই জন্য এই ল্যাগারেঞ্জ পয়েন্টকে ঘিরে ঘুরতে থাকে উপগ্রহগুলো। আদিত্য L1ও কিন্তু ল্যাগারেঞ্জ পয়েন্টকে ঘিরে ঘুরছে এবং সে লাগাতার সূর্যের দিকে মুখ করে, পৃথিবীর দিকে নয়, সূর্যের দিকে মুখ করে সূর্যের ভেতরে ঘটতে থাকা নানা গতিবিধি, অতিবেগুনি রশ্মির প্রভাব এবং পৃথিবীর আবহাওয়া, জলবায়ু ইত্যাদির ক্ষেত্রে সূর্যের মধ্যে যা কিছু চলছে তার কখন কি প্রভাব হচ্ছে সেই নিয়ে ছবি তুলছে, তথ্য বিশ্লেষণ করছে। মোদ্দা কথা এই, এবং এই কারণেই কিন্তু আদিত্য L1কে এই ল্যাগারেঞ্জ 1 পয়েন্টে পাঠানো হয়েছে। দেখুন, আদিত্য L1 তো পৌঁছে গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে আদিত্য L1 করবেটা কি, তার কাজটা কি, তার থেকে আমরা কি কি পাবো এক নজরে আপনাদেরকে ছোট ছোট করে বলে নিই। আদিত্য L1 মোট 7টি পেলোড নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এই 7টি পেলোডের মধ্যে আবার দুভাগে ভাগ করা হয়েছে, যে পেলোডগুলি নিজের মতো করে কাজ করবে। যে 4টি পেলোড এরকম রয়েছে এই 7টি পেলোডের মধ্যে, যারা সূর্যের আলো নিয়ে গবেষণা করবে, সূর্যের আলো সম্পর্কীয় যাবতীয় তথ্য ইসরোর কাছে পাঠাবে। এটা হলো 4টি পেলোডের কাজ। বাকি যে 3টি পেলোড, তাদেরও কিছু কাজ রয়েছে। বাকি 3টি পেলোড প্লাজমা নিয়ে, চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে, মানে সূর্যের চৌম্বকীয় ক্ষেত্র নিয়ে যাবতীয় তথ্য, যা যা তথ্য পাওয়া সম্ভব সেই সমস্ত তথ্যগুলিকে পৌঁছে দেবে ইসরোর কাছে, যা আমাদের কাছে ছড়িয়ে পড়বে এবং গোটা বিশ্বের কাছে ছড়িয়ে পড়বে। বাস্তবিক রূপে বলতে গেলে এটা ইসরোর তরফে বা ভারতের তরফে প্রথমবার সূর্যকে নিয়ে পড়াশোনা করার জন্য প্রথম কোনো পদক্ষেপ, এবং সেই পদক্ষেপেই ভীষণভাবে সাকসেসফুল। এবার প্রশ্ন আসতে পারে, এই যে আদিত্য L1 পৌঁছে গেল এতগুলো কাজের দায়িত্ব মাথায় নিয়ে, এখনো অবধি আদিত্য L1 এর তরফ থেকে আমরা কি কি তথ্য পেলাম? যেমন সৌরঝড় নিয়ে জানার কথা, ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, করোনা, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে জানার কথা। আদৌ কি কি জানতে পারছি? আরও একবার মহাকাশ বিজ্ঞানীর থেকে আমরা জেনে নেব যে ঠিক কি কি আমরা জানতে পারছি। আদিত্য L1-এ 7খানা যন্ত্র আছে। ম্যাপ বলে যে যন্ত্রটা আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিস্টারবেন্স, প্লাস হেলিওস বলে যে যন্ত্রটা আছে, হাই এনার্জি এক্স-রে, যে যন্ত্রগুলো এক্স-রে আসছে কন্টিনিউয়াসলি, সেইগুলোকে ডিটেক্ট করছে এবং রিলিজও করেছে যে হ্যাঁ যন্ত্রগুলো কাজ করছে। ইন্ডিয়া এই প্রথম মনিটরিং গ্লাস এরকম একটা স্যাটেলাইট পাঠালো, যেটা দিয়ে সূর্যের অ্যাক্টিভিটিকে মনিটর করা যায়। তো কী কী জিনিস অবজারভেশন হয়েছে এ পর্যন্ত? অ্যাসপেক্টস বলে যে যন্ত্রটি আছে, সেটা হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের মানে ভেলোসিটি মাপা। পাপা বলে যে যন্ত্রটি আছে, সেটারও প্রোটন এবং হায়ার এনার্জির রেজাল্ট মাপা, মানে ভেলোসিটি কত। তারপরে সুইট বলে একটা যন্ত্র আছে। এই যন্ত্রগুলোর মধ্যে আমি দেখছি যে এ পর্যন্ত VLC যন্ত্র এ পর্যন্ত আমরা জানি না কাজ করছে, ঠিকমতো কাজ করছে কি না, কিন্তু অন্যান্য যন্ত্রগুলো মোটামুটি কাজ করছে। এটাকে মেনলি মনে করি মনিটরিং ক্লাস, অর্থাৎ সূর্যের বিহেভিয়ার, সূর্যের টেম্পারামেন্ট, হ্যাঁ, সূর্য থেকে কখন রেডিয়েশন আসছে যাচ্ছে, পার্টিকেল আসছে কি না, এই সমস্তগুলোকে যদি আমাদের কিছু আগে থেকে আমাদের নোটিশ দিতে পারে, তাতেই আদিত্য L1-এর কাজটা যথেষ্ট মানে বলে সাকসেসফুল বলে মনে হবে। মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী আরও স্পষ্ট করে ব্যাখ্যা করলেন ঠিক কী কাজ করতে আদিত্য L1 সূর্যের দেশের দিকে রওনা দিয়েছে। আসলে সূর্যের সঙ্গে আমাদের সংযোগ কিন্তু অনেক পুরনো। সনাতন শাস্ত্রে সূর্য নিয়ে যা কিছু রয়েছে, সূর্যের সঙ্গে আমাদের যা কিছু সংযোগ ব্যাখ্যা করা হয়েছে, তার সবটা পুঙ্খানুপুঙ্খ আমরা সবাই না জানলেও আমরা কিন্তু দৈনন্দিন জীবনেও টের পাই যে সূর্যের সঙ্গে আমাদের উৎসব, অনুষ্ঠান, জীবনচর্যা, জীবনাচরণ সব কিছু কতটা সম্পৃক্ত। সূর্য প্রণাম মন্ত্র ঘরে ঘরে অনেকেই জানেন। আমাদের যোগাভ্যাসের মধ্যে রয়েছে সূর্য প্রণাম নামের এক ধরনের যোগাভ্যাস। সেটাও আজকাল যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে উপলব্ধি যত বাড়ছে, মানুষ ততই সূর্য প্রণামে অভ্যস্ত হচ্ছেন। শুধু তাই নয়, ছট পুজো এই দেশের একটা অত্যন্ত বড় উৎসব। বিশেষ করে বিহারের বাসিন্দা যারা, তারা ছট পুজোয় বেশি করে অংশ নেন এবং এই ছট পুজো সূর্যেরই উপাসনা। সূর্যের উপাসনা, প্রকৃতি উপাসনার নানা রূপ, প্রকৃতি উপাসনার যে বিভিন্ন রূপ রয়েছে তার মধ্যে সূর্যের উপাসনা এই দেশে অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত প্রচলিত একটা বিষয়। শুধু তাই নয়,
প্রাচীন ভারতীয় স্থাপত্য যদি দেখেন, তাহলে আপনি ওড়িশার কোণার্কে যে সূর্য মন্দির, সেই সূর্য মন্দিরের স্থাপত্য যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে একসময় সূর্যের রশ্মি বছরের কোন সময় কোন কৌণিক বিন্দুতে কিভাবে পৃথিবীতে এসে পড়বে তার সঙ্গে মিলিয়ে আমরা মন্দিরের একটা স্ট্রাকচার, একটা কাঠামো তৈরি করে ফেলেছিলাম। সেই সূর্য মন্দির কোণার্ক এখনও অত্যন্ত পর্যটন আকর্ষণের বস্তু। ফলে সূর্যের সঙ্গে আমাদের, সূর্যকে নিয়ে আমাদের গবেষণা, সূর্যের সঙ্গে আমাদের জীবন যাপনের সংযোগ, এটা বহু হাজার বছরের। সেই সংযোগকেই আরও বেশি করে বাড়িয়ে নিতে, সূর্য সম্পর্কে আরও বেশি করে জানতে, এবং যখন এখন আমাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, অত্যাধুনিক বিজ্ঞান রয়েছে, তখন সূর্যের দিকে আরও কয়েক ধাপ এগিয়ে গিয়ে সূর্যকে আরও কাছ থেকে দেখার জন্য আদিত্য L1কে পাঠানো হয়েছে সূর্যের দেশের দিকে। এবং সেখানে গিয়ে সৃজিতা, সেখানে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা জানাচ্ছেন কি কি কারণে আদিত্য L1কে পাঠানো হয়েছে এবং তার ফলে আমরা কি কি পাচ্ছি সেখান থেকে। আদিত্য L1 আর কোন কোন নতুন দিগন্ত আমাদের সামনে তুলে ধরবে জেনে নেব সৃজিতার সঙ্গে। আপনাদের কি মনে হচ্ছে শুধুমাত্র চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাওয়া বা সূর্যের কাছাকাছি পৌঁছে যাওয়া, তাকে নিয়ে পড়াশোনা করা এখানেই শেষ? একেবারেই না, বরং ইসরোর কাছে আরও বেশ কতগুলি প্রজেক্ট রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট আমরা বলতে পারি, যেটা নাসার নিজস্ব রয়েছে, মহাকাশে একটা স্পেস, যেখানে সুনিতা উইলিয়ামসরা এই মুহূর্তে রয়েছে। আপনাদেরকে এই 9টার শোতেই আমরা জানিয়েছিলাম। ঠিক সেরকমই একটা নিজস্ব স্পেস তৈরি করার সম্ভাবনা রয়েছে ইসরোর তরফে। এখানেই নয়, গঙ্গায়ন বলে একটা প্রজেক্ট রয়েছে, যেখানে 3 জন মহাকাশচারী মহাকাশে পৌঁছাতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মঙ্গল নিয়েও একটা গবেষণার কথা রয়েছে। আমরা জেনে নেব ইসরোর চেয়ারম্যানের তরফ থেকে যে তাঁদের ঠিক কি কি পরবর্তী পরিকল্পনা রয়েছে। শুনুন। Few days ago, months ago, you had presented before the Prime Minister about this ambitious dream of India to have its own space station as well. So what is it about, and when will we see that become a reality? So we have given a ambitious schedule to him that by 2028 we must have the first module going up there using our current capabilities. I think that is getting ready. We have worked out the details, engineering and cost for it, and also tied up how it can be manufactured in India and then launched. It will be completely indigenous? Of course it will be indigenous. We cannot make rockets and make these type of things outside. It's not going to be possible. But long term we need to develop new capabilities of launching as well as higher size manufacturing capability, which we are already on the job. ইসরো চেয়ারম্যানের কথা আমরা শুনলাম। তাদের আগামীতে অনেকগুলো প্রজেক্ট রয়েছে। তারা তাদের খরচ নিয়ে, তাদের জোর কদমে কাজ নিয়ে একাধিক তথ্য আমাদেরকে দিলেন। এবং এই যে সূর্যকে নিয়ে এত গবেষণা হচ্ছে, সত্যি কথা বলতে আমাদের জীবনের মূল সমস্যা এখন যেটা হতে পারে সূর্য থেকে, সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। সেটা নিয়েও কিন্তু আলাদা করে একটা পড়াশোনার জায়গা, একটু গবেষণা করার জায়গা তৈরি হচ্ছে। একেবারেই তাই। এবং সব শেষে ইসরোর চেয়ারম্যান ভি সোমনাথ যে কথা বললেন, সেই কথাটা আরও একবার উল্লেখ করে দিয়ে যেতে চাই। 2028 সালকে লক্ষ্যমাত্রা হিসেবে নেওয়া হয়েছে সৃজিতা। 2028 সালে আমাদের ফার্স্ট মহাকাশ স্টেশনের মডিউল মহাকাশে পাঠানোর জন্য ইসরো প্রস্তুতি নিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীকে ইসরো কথা দিয়েছে যে 2028 সালের মধ্যে নিজেদের মহাকাশ স্টেশন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, তার প্রথম মডিউল পৌঁছে যাবে মহাকাশে। সেই লক্ষ্য নিয়ে ইসরো এগোচ্ছে। অর্থাৎ শুধু সূর্য নয়, মহাকাশের অন্যান্য সমস্ত রহস্যের দিকে, তার রহস্যের উন্মোচন ঘটানোর দিকে ইসরো এগোচ্ছে। ইসরোর জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা।